একেবারে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেখানে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা, কারণ বাংলাদেশ ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে সেখানকার পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে এবং ভারত বিদ্বেষ একেবারে চরম আকার ধারণ করছে বাংলাদেশে। একদমই তাই, যেমনটা তুমি বললে সঞ্চারী, এবং চরম আকার ধারণ করেছে বাংলাদেশে ভারত বিদ্বেষ। 12ই ফেব্রুয়ারি 2026 সেদেশে নির্বাচন, কিন্তু তার আগে আবারও কোথাও যেন 2024-এর জুলাই মাসের সেই ছবিটা ফিরে এসেছে। ভারত বিরোধীরা কট্টরপন্থীদের মিছিল থেকে হুঁশিয়ারি। জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তিনি হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু উঠছে, যেই দেশের 25% জনসংখ্যা বিলো 30, অর্থাৎ 30-এর নিচে যাদের বয়স, তারা কি ভুলে যাচ্ছে কোনো একটা সময় গিয়ে যে আজ থেকে ঠিক 51 বছর আগে বা 50-এর বেশি বছর আগে কোন দেশ তাদের সহায়তা করেছিল? আজকে বাংলাদেশ তো থাকতোই না। একেবারে সেই ইতিহাসই বোধহয় বাংলাদেশ ভুলতে বসেছে, যে কারণেই আজকে বাংলাদেশেরই এত ঔদ্ধত্য তার সামনে আসছে। এবং সেখান থেকে জুবের যে হুঁশিয়ারি দিচ্ছেন, তাতে তিনি বলছেন যে যদি আগ্রাসন বন্ধ না হয়, সীমান্তে গুলি বন্ধ না হয়, তবে ভারতীয় আধিপত্য সেখানে কিন্তু রীতিমতো সংকটের মুখে, এবং রীতিমতো সেখানে যে ভারতীয় আধিপত্য সংকটের মুখে বলা হচ্ছে এবং ইতিমধ্যেই সেখানে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। শাহানা, একদমই তাই। আর এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আজকে বাংলাদেশ থেকে অনেকগুলো টুকরো টুকরো ছবি উঠে আসছে, আমি একটু ব্যাখ্যা চাইবো তোমার কাছ থেকে, এই পরিস্থিতির কারণ কি? দেখো, এই টুকরো ছবিগুলোকে একসঙ্গে তুমি একটা মালার মতো গেঁথে নিলে তুমি একটা পরিপূর্ণ উত্তরের দিকে আসবে। এবং তুমি দেখবে যে বাংলাদেশ নিয়ে এই প্রথম নয়, এর আগে আমরা অসংখ্য নিউজরুম করেছি, জিরো আওয়ার করেছি, সেখানে যে ছবিটা, যে আশঙ্কার কথা আমরা বারংবার বলছি পূর্ব দিকের ছোট্ট বামন আকৃতির রাষ্ট্রটি সম্পর্কে, তা হলো যে এখনই সচেতন না হলে এই ক্ষুদ্র জনপদ রাষ্ট্রটি ক্রমশ ভারতের পূর্ব সীমান্তের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বিভিন্ন গোয়েন্দারা এমনটাই আশঙ্কা করছেন। এবং তুমি দেখবে যে এক্ষেত্রে বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই একটা অস্থির পরিস্থিতি। প্রশ্নটা একটা মৌলিক জায়গায় আছে যে বাংলাদেশের নির্বাচনটা রাষ্ট্রসংঘ থেকে এমনকি ভারতবর্ষ এবং যে কোনো রাষ্ট্রই বারংবার বলেছে, একাধিক ইউরোপিয়ান ইউনিয়নের দেশও বলেছে যে অল পার্টি ইনক্লুশন নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগকে রেখে নির্বাচন করতে হবে। কারণ আওয়ামী লীগকে এখনও পর্যন্ত পুরোপুরি রাজনৈতিক বৃত্ত থেকে চ্যুত করা সম্ভব হয়নি এবং দেশের বৃহত্তম এটা গণতান্ত্রিক পার্টি বলে মনে করা হয়। ফলে এই পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা হাফ হার্টেড পিকচার আনবে বলে একটা বড় অংশ মনে করছেন। এবং নির্দিষ্টভাবে ভারতের তরফে এই বার্তা বারংবার দেওয়া হয়েছে। তুমি দেখবে যে গতদিনই বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হাবিদুল্লাহকে যখন তলব করা হলো, বিদেশ মন্ত্রকের তরফের সূত্রগুলো বলছে যে এই অল পার্টি ইনক্লুশনের কথা তখনও বলা হয়েছে। এর আগে যখন আমাদের তরফে, আমাদের রাষ্ট্রদূত যিনি রয়েছেন ঢাকায় ভারতের তরফে, প্রণয় ভার্মাকে যখন তলব করা হয়েছিল, তখন কিন্তু ভারতের তরফে এই সংঘাতময় পরিস্থিতি ভারত বা দিল্লি বা কলকাতা কোনো জায়গায় আমরা দেখিনি। কিন্তু যে মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হলো, সেই মুহূর্তে আমরা দেখলাম যে ঢাকা জুড়ে একদম ক্ষোভ ছড়িয়ে পড়লো। ক্ষোভের নেতৃত্বে থাকলো জামাতের নেতৃত্বে এনসিপি সদস্যরা, মূলত এনসিপি মোহাম্মদ ইউনুসের সিন্ডিকেটের একটা পলিটিক্যাল পার্টি। অর্থাৎ নির্দিষ্টভাবে যেটা মনে করা হয় যে বিএনপিকে আরও সামনের দিকে এগিয়ে, ভবিষ্যতে গিয়ে তাকে খর্ব করতে এবং একদম আওয়ামী লীগকে পুরো রাজনৈতিক বৃত্ত থেকে চ্যুত করতে, সরিয়ে দিতে নির্দিষ্টভাবে এই এনসিপি পার্টির জন্ম দেওয়া হয়েছিল এবং সরাসরি সেখানে মদত ছিল তাদের ইন্টারিম সরকারের চিফ মোহাম্মদ ইউনুসের বলে একটা বড় অংশ মনে করেন। এবং তুমি দেখবে যে যখন বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে আমাদের বক্তব্য জানানো হচ্ছে, তখন ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনে মার্চ টু কমিশন যে প্রোগ্রাম নেওয়া হয়েছিল রামপুরা ব্রিজ, ঢাকার ঠিক সংলগ্ন অংশে, সেখানে জড়ো হয় এনসিপি সদস্যরা এবং জামাত এবং ছাত্র শিবির, অর্থাৎ সবটাই র্যাডিক্যাল ইসলামিস্ট সংগঠনের সদস্য বলে গোয়েন্দা রিপোর্ট আসছে। এরা জড়ো হয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যে হাইকমিশন, ভারতীয় হাইকমিশনের একটা ইটও ঢাকায় তারা রাখতে দেবেন না। এই মারাত্মক অবস্থায় পৌঁছে গেছিল। এবং তুমি ফলো করে দেখবে যে গোটা বিষয়টার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন এই ঘটনা ঘটছে, তখন চট্টগ্রামে গোয়েন্দা রিপোর্ট আসছে, চট্টগ্রামে জামাত শিবির এবং ছাত্রলীগ শিবির তারা একসঙ্গে এই জেহাদি কর্মকাণ্ড পরিচালনার যে বড় একটা যে সিন্ডিকেট ফর্ম করেছে এবং সেখান থেকেও ইন্ধন যোগানো হয়েছিল গত দিনের যে এই মার্চ টু কমিশনের যে তথ্য, যে ছবি সামনে আসছে। এবং এখানে শুধু থেমে না থেকে একটা বিষয় বলা খুব প্রয়োজন। একটা
একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ তিনি কি বলেছেন দুদিন আগে, তিনি বলেছিলেন যে 7 সিস্টারকে বিচ্ছিন্ন করা হবে এবং ভারত বিরোধী সমস্ত শক্তিকে সেখানে মদত দেওয়া হবে, ঢাকায় বসে সেখান থেকে ভারত বিরোধী শক্তি পরিচালনা করা হবে, অফিসিয়ালি বক্তব্য দেওয়া হয়েছে। এরপরে যে প্রশ্নটা উঠছে, এরপরে কি মোহাম্মদ ইউনূস তাকে কনডেম করেছেন, তাকে প্রত্যাখ্যান করেছেন বা তাকে সাপ্রেস করা হয়েছে বা এই বক্তব্য ভুল বলে ঢাকার তরফে দাবি করা হয়েছে? উত্তরটা নাই আসবে। এবং তারপরে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের যিনি উপদেষ্টা তৌহিদ হাসান তিনি বলেছেন যে নির্বাচনটা আমরা আমাদের মতো করব, এখানে দিল্লির কোনো উপদেশ প্রয়োজন নেই। দিল্লি কিন্তু বারে বারে বলেছে যে অল পার্টি ইনক্লুশন নির্বাচন করুন, কোনো অগণতান্ত্রিক কথা দিল্লি বলেনি। ফলে তৌহিদ হাসান এবং হাসনাত আবদুল্লাহ, একজন বিদেশ মন্ত্রক উপদেষ্টা আর একজন মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেটের পলিটিক্যাল পার্টির সদস্য, দুজনের বক্তব্য একই সুরে গাথা। ফলে ছবিটা পুরোপুরি ভারত বিরোধিতার, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে ছক তৈরি করা হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই ছবিটা সামনে আসছে। একেবারেই বেশ সত্যজিতা, ইতিমধ্যেই যেভাবে তুমি জানাচ্ছিলে গোটা বিষয়, রীতিমতো সেখানে উত্তপ্ত পরিস্থিতি। হাসনাত আবদুল্লাহর কি বলছেন এই মুহূর্তে আমরা একবার সামনে রাখবো, দর্শকদের সামনে শুনবো। আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি, ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আমি আরো একবার যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, অর্থাৎ এই যে বক্তব্যগুলো উঠে আসছে যথেষ্ট রক্ত গরম করার জন্য, এবং বাংলাদেশ কি সত্যিই তাদের ইতিহাস ভুলে গেছে? দেশ ইতিহাস ভুলেছে কি ভুলতে চাইছে, বা ভুলে গিয়ে তারা সেখানে তুরস্ককে নিয়ে আসবে, ভারত বিরোধী কার্যকলাপ করবে বাংলাদেশের মাটিকে। কারণ মোহাম্মদ ইউনূস সরাসরি আমেরিকার হয়ে পাপেট একটা গভর্নমেন্ট চালাচ্ছে, ইন্টারিম সরকার চালাচ্ছে, এটা মোটামুটি পরিষ্কার। মোহাম্মদ ইউনূস চাইছেন যে বাংলাদেশের নামটাই শুধু বাংলাদেশ রেখে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী প্রত্যেকটি ষড়যন্ত্রকে সেখান থেকে বাস্তবায়িত করতে। এটা মোটামুটি পরিষ্কার বলে অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করছেন, গোয়েন্দা রিপোর্ট তাই আসছে। এবং তুমি দেখবে হাসনাত আবদুল্লাহ যেমন বলছেন যে ভাষায় তিনি একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ, বৃহত্তম পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এবং সামরিকভাবে চতুর্থ শক্তিশালী রাষ্ট্র, অর্থনৈতিকভাবেও সেই দেশের রাষ্ট্রদূতকে যে ভাষায় তিনি কথা বলেছেন, তারপর হাসনাত আবদুল্লাহ সম্পর্কে একটি এফআইআর, একটি অভিযোগ কেউ দায়ের করেননি। সরকার পক্ষের তরফে, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে এই বক্তব্যের সম্পর্কে নিন্দা প্রস্তাব গৃহীত হয়নি, কোথাও কোনো কিছু বলা হয়নি। তাহলে বুঝে নিতে হবে যে হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যই মোহাম্মদ ইউনূসের বক্তব্য, তাদের সরকারি ভাষ্য, যে সরকারিভাবে বলতে পারছেন না। তো এই হাসনাতের মতো পরজীবী এবং এই ধরনের জামাত ঘনিষ্ঠ। বেশ একেবারে সত্যজিৎ, আপাতত ধন্যবাদ তোমাকে। সুতরাং আমরা একবার শুনে নিই যে জুলাই ঐক্য সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের হোসেন তিনি রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন যে সেখানে ইতিমধ্যে হাই কমিশনে তারা ক্ষোভ দেখিয়েছে, এবং তিনি এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন যে আজকে বিক্ষোভ দেখিয়ে গেলাম, পরের দিন কিন্তু এসে ভেতরে ঢুকবো। কি বলছেন তিনি, শুনবো। হায়দ্রাবাদ নয়, কাশ্মীর নয়, দাদাগিরি করবো সেই সুযোগ আমরা দিব না। বিশ্বের এমন কোন দেশ নাই যেই আমার দিকে চোখ তুলে দেখাবে, সেই চোখকে আমরা উপরে দিব ইনশাআল্লাহ। আমাদের হাইকোর্ট হামলা করেছিলেন, আমরা হামলা করবো না, আমাদের ভয় নাই। আপনার হয়তো নরেন্দ্র মোদী ৭১ আমাদের সহযোগিতা করেছে ভারত, আমরা সেটা জানি, কিন্তু ৭১ এবং ৭১-এর পর পরে বাংলাদেশের বাড়িতে লুটতরাজ করেছো সেগুলো আমরা জানি। সুতরাং ভারত বেশি বাড়াবাড়ি করলো না। মানে এক্সে বারকার একজন একরকম বলছেন, আরেকজন আরেকটু এগিয়ে বলছেন। আমরা বিশ্লেষণ আলোচনা এগিয়ে নিয়ে যাব। কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস দা, স্বাগত জানাই জিরো আওয়ারে। এবং যে বিষয় প্রথমেই জানতে চাইবো, আজকে যে ছবিগুলো উঠে আসছে, আমার একটাই প্রশ্ন। এই তো সৌর্য দিবস গেল, আমরা একটা ধারাবাহিক অনুষ্ঠানও করেছিলাম, মানে আমার কথা হচ্ছে বাংলাদেশ কি 1971-এর ইতিহাস সত্যিই ভুলে গেছে? ওই দেশে জনসংখ্যার 25% 30-এর নিচে, কিন্তু বাকি 75% তারা তো 30-এর ওপরে। একটু তো হিস্ট্রি জানবে তারা। না, এখানে বাংলাদেশ বলে যেই দেশটাকে বা যে ভূখণ্ডটাকে আপনারা চিহ্নিত করার চেষ্টা করছেন,
সেই ভূখণ্ডটা কোনোদিনই সেটা ভুলে যায়নি। এবং আমি আপনাকে লিখে সই করে দিচ্ছি, আগামী দিনে বাংলাদেশে যখন নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার ভারতবর্ষের নির্বাচিত সরকারের সাথে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত একটা সম্পর্ক করবে, এবং সেই সম্পর্কে বাণিজ্য থাকবে, মিলিটারি থাকবে, এবং সেই সম্পর্কে অত্যন্ত সুন্দর ট্রানজাকশনাল অসমোসিস। এরা যারা চেঁচামেচি করছে, এরা হলো মূলত জামাতের লোকজন, যাদেরকে জামাত ব্যাক পলিটিক্যাল অর্গানাইজেশন গুলো আছে, সেই লোকজন যারা ইতিহাসটাকে ভুলে যায়নি, ইতিহাসটাকে পাল্টে ফেলার চেষ্টা করছে। এবং এই ইতিহাসটাকে পাল্টে ফেলা এবং তাদের মূলত যে এজেন্ডাটা নিয়ে তারা এসেছিল, সেটা হলো বাংলাদেশকে ইসলামিক স্টেট হিসাবে ঘোষণা করা। এই দুটো জিনিস তারা করতে পারেনি সে অর্থে এখন অব্দি। সেই জন্যে তারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কারণ এরা বুঝে গেছে এবং এরাও জানে যে বিভিন্ন ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে যদি নির্বাচন হয়, সেখানে জামাত 25 থেকে 30টার বেশি আসন পাবে না। এবং যদি 25টা থেকে 30টার বেশি আসন না পায়, তাহলে অটোমেটিক্যালি পলিটিক্যাল সলিউশন হিসেবে কোনো না কোনো বড় দল বাকি আসনগুলোর মধ্যে সিংহভাগ পাবে। অর্থাৎ সেটা আইদার বিএনপি হতে পারে, আর আওয়ামী লীগ যদি কন্টেস্ট করার সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগ হতে পারে। এনি কেস, তার মানে তারা সরকার ফর্ম করতে পারছে না। সুতরাং সরকার ফর্ম করতে পারছে না, তারা কোনোভাবেই তাদের সাংগঠনিক এবং সাংবিধানিক যে বদলটা আনার দরকার ছিল, সেই বদলটা তারা আনতে পারবে না। সুতরাং ভোট হতে দেওয়া যাবে না, এবং ভোটটাকে আটকানোর জন্য একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। সব থেকে ইজি ন্যারেটিভ হচ্ছে এগেনস্ট ইন্ডিয়া ন্যারেটিভ তৈরি করো, ইন্ডিয়ার দূতাবাসে ভাঙচুর করো, দূতাবাসের ভিতরে ঢোকো। তবে এখানে একটা আমি ছোট্ট কথা অ্যাড করে দিতে চাই, এরা এখনো হাই কমিশন ল জানে না। এরা এখনো জানে না যে দূতাবাস করে অপারেট করে, দূতাবাসের ভিতরে আক্রমণ করা বা দূতাবাসের কোনো কর্মীকে আক্রমণ করার মানে কি। কারণ সব জিনিসটা তো আর ছেলে খেলা নয়। আর ইন্ডিয়ার যে ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স কোনো ইন্ডিয়ার বসে নেই, বা ইন্ডিয়া কোনো ছোট রাষ্ট্র নয় ভারতবর্ষ। এবং এই ধরনের ঘটনা ঘটালে তার রিপারকেশনস কিন্তু অনেক দূর অব্দি যাবে। এই প্রস্তুতি নিয়েই যেন তারা ভারতীয় দূতাবাসে ঢোকে, কারণ ভারতীয় দূতাবাস শুধু ইট কাঠ বালি সিমেন্টে তৈরি একটা বিল্ডিং না, তার মধ্যে একটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, এবং ভারতের ডিপ্লোম্যাটিক ইমিউনিটিকে যদি কোনোভাবে আঘাত করা হয়, সেই আঘাতের উত্তর দিতে ভারতবর্ষ এবং ভারতবর্ষের এন্টায়ার থিঙ্ক ট্যাঙ্ক জানে। একেবারে সুভাষিস দা, এই যে কথা আপনি বলছেন যে প্রত্যুত্তর কিন্তু ভারতবর্ষ দিতে জানে, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে স্থলপথের বাণিজ্য ক্ষেত্রে কিন্তু একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছে ইতিমধ্যেই ভারতের তরফ থেকে, যে ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে বাংলাদেশকে। তারপরেও কিন্তু এই নোটাম জারি হয়েছে, যা ইতিমধ্যেই খবর সামনে আসছে। কিন্তু যে দেশকে চিকিৎসার জন্য হোক, শিক্ষার জন্য হোক, ভারতের উপরে এখানে নির্ভর হতে হয়, বারবার ভারতে আসতে হয়, সেখানে ভারতের সঙ্গে এই যে শত্রুতা তারা বাড়াচ্ছে, এই যে একটা দূরত্ব তৈরি করছে অকারণ, সেই ক্ষেত্রে কতটা প্রভাব সেখানে বাংলাদেশের ওপর পড়বে? দেখুন, বাংলাদেশের সাধারণ মানুষ খুব ভালো মতো জানে যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থাটা বিশেষ করে কিভাবে বাংলাদেশের বহু সাধারণ মানুষকে সুস্থ হতে সাহায্য করেছে। সুতরাং জামাত কি বললো না বললো, এই একটা মানে 25 সিট পেতে পারে এরকম একটা প্রবণতাওয়ালা দল কি করলো না করলো, সেটা গোটা বাংলাদেশের চিত্র হিসেবে ধরার কোনো মানে নেই। পয়েন্টটা হচ্ছে, বাংলাদেশে এখন পলিটিক্যাল সলিউশন দিতে হবে, এটা সবকটা পলিটিক্যাল পার্টি ভাবছে, তার জন্যই তারেকও ফিরে আসছে। সুতরাং এই ধরনের একটা অ্যাটমসফিয়ারের মধ্যে যদি কেউ নিজের পলিটিক্যাল রেলেভেন্সটা বজায় রাখার জন্য এই ধরনের ন্যারেটিভটাকে রিবিল্ড করতে চায়, আর আরো বেশি ধোঁয়া দিতে চায়, তাহলে সেটা তাদের পলিটিক্যাল ইম্যাচুরিটি। দেখুন, একটা কথা বোঝার খুব প্রয়োজনীয়তা রয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের কিন্তু কিছু এসে যায় না যে বাংলাদেশ কি ভাবছে না ভাবছে সেটা নিয়ে, কিন্তু ভারতবর্ষ চাইছে বাংলাদেশের স্টেবিলিটি। তাই জন্যই ভারতবর্ষ এখনো আলোচনা করছে, ভারতবর্ষ এখনো টকিং টার্মসে আছে। কিন্তু এই জিনিসটাই খুব ভয়ঙ্কর, ভয়ানক এবং মারাত্মক একটা আকার নিয়ে নিতে পারে যদি ভারতবর্ষের তরফ থেকে কিছু অ্যাগ্রেসিভ মুভমেন্ট স্টার্ট হয়। একটা কথা ভুলে যাবেন না, যতবার আমাদের দেশের ইস্টার্ন কমান্ড ইন্ডিয়ান আর্মি একটা হলেও অ্যাগ্রেসিভ পদক্ষেপ নিয়েছে, তখন কিন্তু বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সুতরাং দ্বিতীয়বার যদি সেই আরেকটি পদক্ষেপ নেয়, সেটা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয়করণের জন্যই নেওয়া হবে। এবং সেই জন্য বাংলাদেশ বোঝা উচিত যে বাংলাদেশের ফিল্ট্রেশন প্রসেসটা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বাংলাদেশকেই করা উচিত। কারণ ভারতবর্ষ এবার যদি অ্যাগ্রেশনে যায়,
সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে ভালো হবে না, অর্থাৎ বাংলাদেশের এই যারা চেঁচামেচি করছে এদের পক্ষে তো ভালো হবেই না, বাংলাদেশের সাধারণ মানুষ যারা আজকে চুপ আছে সবকিছু শুনে তাদের পক্ষেও ভালো হবে না। শুধু সবার ভাবা উচিত বাংলাদেশের বৃহত্তর উন্নতির জন্য আজকের ডেটে হয়তো সবার নিজের নিজের জায়গা থেকে মুখ খোলার সময় এসেছে। বেশ, একেবারে ধন্যবাদ সুভাষিস দা। আমাদের সঙ্গে ছিলেন কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি। অর্থাৎ বিষয়টা যা দাঁড়াচ্ছে তাতে আমি ততটাই খেতে পারি যতটা আমি গিলতে পারবো, সুতরাং আমার যা ক্যাপাসিটি তার বাইরে যদি আমি বেরোতে শুরু করি তখন কিন্তু সামলানোটা মুশকিল হয়ে যাবে। এটা কবে বাংলাদেশ বুঝবে, নিজেদের ভালোর জন্য বুঝবে, সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদমই তাই। সেই ছবি আমরা দেখতেই পাচ্ছি যে টুকরো টুকরো ছবি সামনে আসছে। ইতিমধ্যেই কিছুক্ষণ আগে শাহানা বলছিল যে সেই ছবি যদি আমরা একসাথে জুড়ি সেক্ষেত্রে কিন্তু এই গোটা সিনারিওটা কতটা ভারতের জন্য জানি না, তবে বাংলাদেশের জন্য কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। সেটা তারা যবে বুঝবেন তবেই তাদের মঙ্গল। তবে ইতিমধ্যেই কিন্তু সেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে, নোটাম জারি করেছে ভারতের তরফ থেকে। একদমই। এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে কি বাংলাদেশ সত্যি নিজের পায়ে নিজে কুড়ুল মারছে? আমি বোঝার চেষ্টা করব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই জিরো আওয়ারে। এবং এই যে নোটাম জারি করা হয়েছে এবং আরও একটা বিষয়, 22 থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত নোটাম জারি বিশাখাপত্তনম থেকে 3240 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে। অর্থাৎ ভারত কি এবারে বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে? দেখুন, বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের 18 কোটি মানুষ, একটা ছোট্ট রাষ্ট্র, আমার মনে হয় না ভারতকে বাংলাদেশকে কিছু করতে চলেছে এবং নোটাম জারি বাংলাদেশের জন্য করতে হবে। নোটাম আমরা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, বঙ্গোপসাগর এবং বিশাখাপত্তনম থেকে অথবা উড়িষ্যা থেকে যে নোটাম জারি হয়েছে বঙ্গোপসাগরের উপরে, আমরা নিজেদের মতন টেস্টিং করি। আমাদের বিলাস আইল্যান্ড আছে, এটা পাবলিক ডোমেনে, এটা লুকিয়ে বলার কিছু নেই। এবং আমাদের লং রেঞ্জ যে ব্যালিস্টিক মিসাইলস আছে সেগুলো আমরা টেস্টিং করি, তার জন্য নোটাম জারি হয় সময় থেকে সময়। আপনি একটা কথা বলতে পারেন যে বাংলাদেশ যেভাবে যে বার্তা দেওয়া শুরু করেছে, বিশেষ করে যাদের দাড়ি গোপ ওঠেনি কয়েকটা ছাত্র নেতা যে অভ্যুত্থানের নামে বাংলাদেশের সরকারকে ভেঙে দিয়েছিল এই 7ই আগস্ট 2024-এ, আমার মনে হয় এই জামাতের যে অভ্যুত্থান হয়েছে তার পুরোটাই পেছনে পাকিস্তান অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ডিপ স্টেট কাজ করেছে এবং আজও কাজ করছে। তারা ভারতকে অস্থিরতা, ভারতকে ভাঙার জন্যে, ভারতকে বিখণ্ড করার জন্যে যেসব পেন্টেড প্ল্যান করতে পারে, এটা বাংলাদেশে নিজেদের আবার অভ্যন্তরীণ একটা রাষ্ট্রের। তবে ভারত যদি গা ঝাড়া দিয়ে ওঠে, যারা বারবার বলছে ভারতের উত্তর পূর্বে 7 সিস্টার্স কেটে দিতে পারে, 7টা রাজ্য ল্যান্ডলক, যেটা মোহাম্মদ ইউনিস বলেছিলেন অন্তর্বর্তী সরকারের যে প্রধান, যে প্যারাশুট করে ড্রপ করা হয়েছিল যাকে বাংলাদেশে 7ই আগস্ট 2024-এ, উনি এটাকে প্রশ্রয় দেন। এবং এই আমি আবার বললাম দাড়ি গোপ ওঠা, বিনা ওঠা যে ছেলেগুলো, গ্ল্যাক্সো বেবি বলে আমরা যাদের বলি ভারতে, সেই গ্ল্যাক্সো বেবি ছেলেরা আমরা যাদের কথা শুনছি, যারা ভারতে দূতাবাস ঘেরার জন্য এগিয়ে আসছে, তারা ভুলে গেছে 1971 ইতিহাস। আমার মনে হয় ওদের আবার মনে করা উচিত। এবং ভারত আজকে 2000 কর্নেল চৌধুরী, এটাই আমি বলছিলাম যে যেখানে মানে ওই দেশে 25% জনসংখ্যা না হয় বিলো 30, কিন্তু 75% তো 30-র ওপরে, তা 71-এর ইতিহাস কি তারাও ভুলে গেছে? একদম সঠিক কথা। আমার মনে হয় যারা 7 সিস্টার নিয়ে এত পেঁচাচ্ছে বাংলাদেশে, এই ইদানিং কালে এই গত সপ্তাহ 10 দিন ধরে আরো বাড়িয়ে দিয়েছে। এই 7 সিস্টার্সটা আমি বারবার আগে বলেছি, বাংলাদেশ যারা 7 সিস্টার বলেছে এটা যেন ভারতের 9 সিস্টার না হয়ে যায়। এই যে শিলিগুড়ি করিডোর নিয়ে যারা ভয় দেখায় তারা জানে না বগুড়া অথবা রাজশাহীর উপরে 83 কিলোমিটার যদি ভারত কেটে দেয় তাহলে ওই রংপুর আর একটা ভারতের সিস্টার হবে। এবং নিচে যদি আমরা 22 কিলোমিটার ফেনীর কেটে দেওয়া হয় ঠিক ত্রিপুরার গায়ে, সেখানে চট্টগ্রাম এবং কক্সবাজারও কিন্তু আর একটা সিস্টার। তো 7-এর জায়গায় 9 সিস্টার হয়ে যাবে। আর যারা ল্যান্ডলক বলছে, যদি আমি ফেনীর নিচে 22 কিলোমিটার ভারতবর্ষ যদি আবার বড় কোট আনকোট যদি আমি কেটে দেয়, তাহলে এটা কিন্তু 9টা বোন হয়ে যাবে, 9 সিস্টার, এবং কোনো ল্যান্ডলক থাকবে না বঙ্গোপসাগরের সঙ্গে। এই 9 সিস্টারে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক থাকবে সমুদ্রের সঙ্গে, বঙ্গোপসাগরের সঙ্গে। তো যেটা ওরা ড্রিম করছে, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে, আমি বলি চাচা ইউনিস কি হাসিন স্বপ্নে, 22 কিলোমিটার ফেনী কেটে গেলে নিচ থেকে বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার কিন্তু ত্রিপুরার সাথে চলে যাবে। তো এই যে যারা নিজের রাষ্ট্রকে ভাঙতে চায়, আমি কালিদাসকে দেখেছিলাম, উনি বিদ্বান মানুষ ছিলেন, যে ডালে বসেছেন সেই ডাল কাটতে গেছে।
আমার বাংলাদেশে বিদ্যানটা বাদ দিয়ে যে ডালটা ওরা কাটতে শুরু করেছে, যে ডালের ওপর বসে আছে এতদিন ধরে, যে রাষ্ট্রের জন্মদিন এই দুদিন আগে 16ই ডিসেম্বর যে রাষ্ট্র জন্ম দিয়েছিল ভারতবর্ষ, যে ভারতবর্ষ সামরিক বাহিনী নিজের রক্ত ক্ষয় করে জীবন দিয়ে একটা নতুন রাষ্ট্রকে তারা দাঁড় করালো, সেই রাষ্ট্র জন্ম বছর পর আজকে 54th অ্যানিভার্সারি অফ 1971 ইতিহাস ভুলে গিয়ে যদি ভারতকে লাল চোখ দেখায়, আমার মনে হয় কোথাও না কোথাও ওদের ফরেন ডিপ্লোম্যাসি ভুল হয়েছে। এবং ভারত কিন্তু 1971-এর ভারত নয়। আমরা রেস্টুরেন্ট, স্ট্র্যাটেজিক রেস্টুরেন্ট নেই যে আমাদের পাকিস্তান মেরে যাবে, বাংলাদেশ বলে যাবে, আর আমরা চুপচাপ শুনবো। 2025-এর ভারত, সুন টু বিকাম 2026। স্ট্র্যাটেজিক রেস্টুরেন্ট যে কথাটা ইউজ হতো, এখন কম্পেলেন্স থাকবে। দরকার হলে এনি অ্যাক্ট অফ টেরর ভারতের ওপর ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। অপারেশন সিন্দুর 1 হয়েছে, আমরা দেখি যে 3 দিনে ভারত কি করতে পারে। তাই সেখান থেকেও যদি ওরা না বুঝতে পারে, অপারেশন সিন্দুর কিন্তু এখনো চলছে। একেবারে। কর্নেল চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। জিরো আওয়ারে আমাদের সঙ্গে ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। সুতরাং এই গোটা জিরো আওয়ারের যে বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো, তাতে কিন্তু বাংলাদেশে এখন যা পরিস্থিতি, সে বিষয়ে কিন্তু যথেষ্ট রীতিমতো এই আগ্রাসন বন্ধ না হলে, সীমান্তে গুলি বন্ধ না হলে তারা সেখানে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে, হুমকি দিচ্ছেন। সুতরাং সেটা কতটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক, আদতেও তারা কি ভাবছেন আমরা জানি না। আদতেও তারা কতটা ইতিহাস ভুলে যাচ্ছেন, নাকি আদতেও তাকে গ্রাহ্য করতে চাইছেন না, সে খবর আমাদের কাছে নেই, তা সে জ্ঞান আমাদের কাছে নেই। কিন্তু কেন এমনটা করছেন সেটাই একটা বড় প্রশ্নের মুখে। এই ঔদ্ধত্য কেন, সেই প্রশ্নই কিন্তু বারবার উঠে আসছে। একদমই মনে হয় বাংলাদেশ ভুলে গেছে এটা 71 নয়, এটা 2025। সেই প্রশ্নও বাংলাদেশের কাছে থাকলো। অবশ্যই পরিস্থিতির দিকেও আমাদের নজর থাকবে। তবে জিরো আওয়ার এখানেই শেষ করতে হচ্ছে। দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।